সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন প্রতিদিনের মতো আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজ আমরা কথা বলবো নিরাপদ মুরগির চাহিদা পূরণে বাওব্রো। আপনাদের অনেকের কাছেই একটু শব্দটা নতুন মনে হতে পারে। বাওব্রো মানে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি উদ্ভাবিত একটা নতুন জাতের ব্রয়লার মুরগি। যেই ব্রয়লার মুরগিটি দেখতে আমাদের দেশের মতো, স্বাদে আমাদের দেশের মতো, কিন্তু এর পরিচর্যা এবং অন্যান্য গুলো ব্রয়লার মুরগির মতোই, কিন্তু বলা হচ্ছে ব্রয়লার মুরগির থেকেও এটা বেটার। হ্যাঁ, এবং আমরা এই বিষয়ে যারা এই এই বাওব্রো মুরগিটা যারা যারা আমাদের আহ আহ এটা নিয়ে এসছেন, আবিষ্কার করেছেন এবং আমাদের আমাদের এই খাদ্য চক্রের মধ্যে এটাকে যারা যারা সম্পৃক্ত করেছেন তাদের কাছ থেকে গল্প শুনবো। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ইতিমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বজলুর রহমান মোল্লা। তিনি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং আমরা আশা করছি যে কোনো মুহূর্তে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ আলী। এবং আমরা তাদের কাছে তাদের কথা শুনবো এবং এই অতিথিদেরকে নিয়ে এই আলোচনাটি সঞ্চালনা করবেন ডক্টর কাজী এম কমরউদ্দিন। আপনারা সবাই জানেন তিনি আমাদের লাইভস্টক সেক্টরের একজন অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তি। তিনি কেজিএফ এর এমডি ছিলেন, বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছেন। এবং আমাদের এই অতিথিদের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের আমাদের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা আজকে আলোচনাটি আমরা শুরু করব, যেহেতু আমাদের একজন অতিথি আশরাফ সাহেব তিনি এখনো এসে পৌঁছান নাই, সেই কারণেও এবং দর্শকদের অনেকেরই আমার মতোই আর কি, যারা বাওব্রো সম্পর্কে বেশি ধারণা রাখেন না, তাদের জন্য আমরা ভাবছি যে একটু আমরা একটা ছোট্ট 4 মিনিটের একটা ভিডিও একটু দেখে আসি, তাহলে হয়তো আমরা কিছুটা ধারণা পাবো। এটা আমি ইউটিউব থেকে নিয়েছি, জাস্ট 4 মিনিটের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বোর হবেন না, এবং আমরা এই ভিডিওটা দেখেই আবার চলে আসবো। পোল্ট্রি শিল্প বাংলাদেশে একটি বৃহৎ শিল্প হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু এই শিল্পের কাঁচামাল, বিশেষ করে একদিনের বাচ্চা, এগুলো সব বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমানোর জন্য আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে 2009 সালে একটি গবেষণা প্রকল্প গ্রহণ করি, যাতে দেশীয় মুরগির জার্মপ্লাজম ব্যবহার করে উন্নত মানের ব্রয়লার মুরগির, দেশি স্বাদের ব্রয়লার মুরগি উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে 2014 সালে দুটি মুরগির জাত, বিএ উব্রো সাদা এবং বিএ উব্রো রঙিন, দুটি জাত উদ্ভাবন করা হয়। এই জাত দুটির বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের দেশীয় আবহাওয়া উপযোগী, রোগ প্রতিরোধক্ষম, এবং বিশেষ করে বাউব্রো রঙিন, এটা খেতে দেশি মুরগির মতো স্বাদযুক্ত। কৃষি গবেষণা ফাউন্ডেশন অর্থায়নে আমরা বাংলাদেশের 6টা ডিস্ট্রিক্টে প্রায় 1 লক্ষ বাচ্চা খামারি পর্যায়ে আমরা দিয়েছি, এবং সেখানেও যথেষ্ট ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। খামারিরা এগুলো পালন করতে আগ্রহী এবং এগুলো মুরগি খেতে সুস্বাদু এবং প্রচলিত ব্রয়লারের মতো না, এগুলো শক্ত। এবং এই মুরগিগুলো, সাদা মুরগি সাধারণত 35 দিনে 1.5 কেজি হয়। আর দ্বিতীয়টি হচ্ছে বাউব্রো রঙিন, এটা 42 দিনে 1100 গ্রাম হয়। এটা দেখতে অনেকটা দেশি মুরগির মতো এবং খেতেও সুস্বাদু, মাংস শক্ত, এবং যারা দেশি মুরগি খেতে পছন্দ করেন তারা এটা খেয়ে দেখতে পারেন, এবং এটা খেতে অনেক অলমোস্ট দেশির মতোই। এটা বর্তমানে 180 থেকে 200 টাকা কেজি আমরা এটা মানে বাজারে বিক্রি হচ্ছে। ভোক্তাদের রেসপন্স পেয়েছি, আমরা এখানে বিভিন্ন ধরনের প্যানেল টেস্ট করেছি আমরা মুরগির খাবার খাওয়ার পরে, এবং সবাই নির্দ্বিধায় বলেছে এই মুরগির স্বাদ তারা যেটা চাচ্ছে বা যেটা এক্সপেক্ট করে মুরগিতে, সে ধরনের স্বাদ তারা পাচ্ছে। জি বাংলাদেশের যে 6টি ডিস্ট্রিক্টে আমরা 1 লক্ষ বাচ্চা আমরা এই পর্যন্ত দিয়েছি, এবং তারা খামারিরা খুবই আগ্রহ প্রকাশ করছে, এবং এটা খেতে যেহেতু সুস্বাদু, যারা একবার খাচ্ছে তারা আবার নতুন করে নিতে যাচ্ছে,
এবং বিশেষ করে প্রোটিন মার্ট বিডি নামে একটা কোম্পানি বাংলাদেশে বিশেষ করে ঢাকা অঞ্চলে মার্কেটিং এর কাজে কাজ করে যাচ্ছে। এই মুরগি আমরা প্যারেন্টস দিচ্ছি এবং একদিনে বাচ্চাও দিচ্ছি। প্যারেন্টস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারলে, মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে এই বাচ্চা পাওয়া যাচ্ছে। এবং খামারিরা, যারা ছোট খামারিরা যারা নিজেরা শুধু গ্রো করতে চায়, তারাও এখান থেকে বাচ্চা নিতে পারবে। আমরা আশা করি অবশ্যই এটা বাংলাদেশে বিশেষ করে দেশি মুরগির যে চাহিদা, এটা পূরণ করবে। এটা অবশ্যই পূরণ করবে, কারণ সোনালী বা এগুলো মুরগি যেহেতু অনেক গ্রোথ কম, দেশি মুরগির গ্রোথ কম, মানে বৃদ্ধি কম হয়, বেশি খাবার খায়, কিন্তু এই মুরগি কম খাবার খায়, দ্রুত বাড়ে এবং খেতে দেশি মুরগির স্বাদ। এই জন্যই বাণিজ্যিকভাবে উৎপাদনের সফল হচ্ছে খামারি যারা করছে। ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের সাথে থাকার জন্য। আমরা ভিডিওটি দেখলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে ডক্টর আশরাফ আলী সাহেব যুক্ত হয়েছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এবং আমরা আশা করছি যে আজকে চমৎকার আলোচনা হবে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, প্যারাগন, আমি দুঃখিত, এটা আমাদের সঞ্চালক মহোদয়, তিনি নিশ্চয়ই পরিচয় করিয়ে দেবেন সকলকে। ইতিমধ্যে আমরা কিছু মন্তব্য পেয়েছি, যেমন ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা, তিনি প্রশ্ন করেছেন, বাজারে কি এগুলোই কক নামে পরিচিত? এই প্রশ্নটি রইল। আর বাকিগুলো শুভেচ্ছা রয়েছেন অনেকের কাছ থেকেই। জনাব শাকিউল মোর্শেদ শুভেচ্ছা জানিয়েছেন, শাকিউল মিলাদ মোর্শেদ। প্রণব নন্দী শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। আয়ুব হোসেন খান আমাদের নিয়মিত দর্শক, তিনিও সহযোগী, তিনিও দেখছেন বলেছেন। সিজুল ইসলাম পঞ্চগড় থেকে দেখছেন। সকলে শুভেচ্ছা, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্চালক ডক্টর কাজী কমরউদ্দিনকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ এবং বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আতাউর রহমান। আপনার জন্য আরো ধন্যবাদ দিচ্ছি, কারণ এখানে কিছু কিছু জিনিস দর্শক যারা যদি খেয়াল করে থাকেন তো আপনারা বুঝতে পারবেন আমাদের আলোচনায় এ ব্যাপারে বিস্তারিত। তো আমি প্রফেসর মোল্লাকে জিজ্ঞেস করছি, আমাদের যে নতুন অতিথি, উনি পিকেএসএফ না প্রোটিন মার্কেট? থ্যাংক ইউ স্যার। আমাদের সাথে দুইজন যুক্ত হয়েছেন, ডক্টর মতিন হোসেন প্রোটিন মার্ট থেকে, আর মাহবুল চৌধুরী প্রোটিন মার্ট থেকে যুক্ত হয়েছেন। একজনটা হচ্ছে রাইন ফার্মা। হ্যাঁ, রেইন ফার্মা, উনি হচ্ছে ডক্টর মতিয়ার হোসেন, প্রোটিন মার্ট থেকে যুক্ত হয়েছেন স্যার। প্রোটিন মার্ট থেকে। আর মাহবুব চৌধুরী প্রোটিন মার্ট থেকে যুক্ত হয়েছেন স্যার। দুজনই প্রোটিন মার্ট থেকে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। কারো ওখান থেকে সিরিয়াস নয়েজ হচ্ছে, কারো মাইক্রোফোনের থেকে, কারো ওখান থেকে কোনো টিভি, কারো ওখানে টেলিভিশন বা কিছু চলছে। টেলিভিশন চলছে কিনা কারো শোনা যাচ্ছে, এই যে বিশেষ করে মানে শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে মনে হয়। প্লিজ সবাই তাহলে আপনাদের মাইক্রোফোন মিউট করে রাখেন, তাহলে বাইরের শব্দ মানে আমাদের এতে আসবে না। আমরা যখন কথা বলবো তখন মাইক্রোফোন অন করব ইনশাআল্লাহ। তো আমি আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে শুরু করছি আলোচনা। তো আপনারা একটু আগেই একটা ভিডিও দেখলেন বাউব্রোর বিষয়ে। তো আমি এটার সূচনা বিষয়ে আমি প্রফেসরকেই বলবো, তার আগে কিছুটা ইনফরমেশন আমি দিতে চাই। আমি বিআরসি এবং কেজিএফ এর সাথে যুক্ত ছিলাম। এই প্রকল্পটা বাউব্রো ডেভেলপমেন্টের প্রকল্প। বিএইউ, বাউ বলতে বিএইউ আর ব্রো বলতে ব্রয়লার বোঝায় আর কি। তো প্রথমে বিএইউ
বিআরসির অর্থায়নে এই ব্রিড এরপরে আমরা জানি যে যে কোনো ব্রিড ডেভেলপমেন্টের জন্য 6-7 কি আরো বেশি বছর সময় লাগে। তো বিআরসি সেই সময়ের মাত্র বছরের জন্য ফান্ড করতে পেরেছিলেন। এরপরে হলো যে হাফ ওয়ে থ্রু ব্রিড ডেভেলপমেন্টের বিষয়ে তারা এগিয়েছেন, আরো 4-5-6 বছরের দরকার। তখন আমি তখন কেজিএফ থেকে আমরা আবার এটাকে কন্টিনিউ করলাম, এবং যার ফলে দেখা গেছে যে একটা সুন্দর একটা বাংলাদেশের উপযোগী এবং বাংলাদেশের জেনেটিক ম্যাটেরিয়াল ইউজ করে আমরা দেশীয় উপযোগী একটা ব্রয়লার স্ট্রেন ডেভেলপ করতে পারি। এবং ওনারা এখানে 2টা স্ট্রেন ডেভেলপ করেছেন, হলো বাউব্রো সাদা আর একটা হলো বাউব্রো কালার। এবং বাউব্রো কালারটা একেবারে আমাদের দেশি মুরগির মতন। একজন এখানে বলছিলেন এটা কি কক বলে যেটা বাজারে পাওয়া যায়, সেটা না, সেটা আবার আরেকটা প্রজেক্টের মাধ্যমে ডেভেলপ করা হয়েছিল, সেটাও বিআরসির ফান্ড থেকে আমরা ডিএলএস এর গবেষণা লব্ধ ওইটা, যেটাকে আমরা সোনালী বলে থাকি। সোনালী আর আমাদের এই বাউব্রো এটা কিন্তু এক নয়, এটা অনেক ডিফারেন্ট। তো যাই হোক, এরপরে কেজিএফ এর মাধ্যমে আমরা এটাকে ফাইনাল করি। ফাইনাল করার পরে আরেকটা বিষয় আপনাদের জন্য জানার বিষয় থাকলো যে আমরা এটা যে মানে আমরা যেটা দেখি যে গবেষণালব্ধ টেকনোলজি আকারে বের হওয়ার পরে এটা শেলফে থেকে যায়, কৃষকের কাছে পৌঁছায় না, অর্থাৎ আমরা যেটাকে বলি সাস্টেইনেবিলিটি, সেইটা থাকে না। তো কেজিএফ এর প্রতি আমাদের ধন্যবাদ। এটাকে আবার যেটাকে আমরা বলি টেকনোলজি মার্কেটিং, কেজিএফ এর একটা উইং আছে টেকনোলজি মার্কেটিং, সেই উইং এর আওতায় এনে এইটাকে আর্ন করা হচ্ছে। এটাকে আমাদের যে বিজনেস এন্টারপ্রেনার, আপনার প্রোটিন মার্টের নাম শুনলেন, এই যে বিজনেস এন্টারপ্রেনার, ওদের মাধ্যমে আমরা এটাকে মার্কেটিং করার ব্যবস্থা করছে কেজিএফ। তো আমি এই শর্টে এটা বললাম। এখন আমি প্রফেসর আশরাফ আলী সাহেব, যিনি এই কাজের পায়োনিয়ার, ওনাকে এটা কিভাবে উনি কাজ করলেন সেই বিষয়টা জানানোর জন্য বলবো। আর এখানে এটার সাথে বজলুর রহমান কিন্তু উনি ইয়াং এনার্জেটিক একজন, এবং প্রকৃত রিসার্চের কাজগুলোকে উনি এগিয়ে নিয়ে গিয়েছেন প্রফেসর আশরাফ আলীর মানে সহযোগিতায়। তো ধন্যবাদ সবাইকে। আমি প্রফেসর আশরাফ আলী সাহেবকে কিছু এই বিষয়ে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শুনছি না, মাইক্রোফোন অন আছে? আপনার মাইক্রোফোনটা অন করেন আশরাফ সাহেব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, এই বাউব্রো চিকেনের হিস্ট্রি, এটা ইট ইজ নট 5 ইয়ার্স। এর আগে আমরা এনএটিপি থেকে প্রথমে স্টার্ট করি, সেখান থেকে সেই এনএটিপি থেকে প্রিলিমিনারি ওয়ার্ক আমরা শুরু করি সম্ভবত 10-11 দিকে। তারপরে ওখানে কাজ করার পরে দেখলাম যে ইট ইজ গিভিং গুড রেসপন্সেস। এই বাউব্রো চিকেনটা, এগুলো কিছু দেশি যে জার্ম প্লাজম প্লাস বিদেশি জার্ম প্লাজম, এটা সমন্বয় করে আমরা 4-5-6টা লাইন আমরা করি। পরে যেইগুলো কম্বিনেশন গুলো ভালো পারফর্ম করে সেইগুলো পরবর্তীতে আমরা করে একটা বাউব্রো হোয়াইট এবং বাউব্রো কালার দুটো স্ট্রেন আমরা রিলিজ করি।
এবং কেজিএফ আমাদেরকে ফান্ড দেয় এবং সেটা খুবই আমরা খুবই মানে এই আমাদের কাজের মাধ্যমে আমরা যেটা দেখেছি যে এই বাউগুড়ো চিকেন এগুলো ভীষণ অ্যাডজাস্টেবল। এর মর্টালিটি বলতে পারেন যে 0%, অনেক সময় 1 to 2% মর্টালিটি হয়, আবার কোনো সময় রিয়েলি দেয়ার ইজ নো মর্টালিটি কালার্ড গুলো, এবং ওই সাদা গুলো 1 to 2% মর্টালিটি। এর মেইন কারণ হচ্ছে লং টাইম উই আর সিলেক্টিং দিস বার্ড উইথ দ্য সেম এনভায়রনমেন্ট, at the same time we have added some new germplasm, দেশি জার্মপ্লাজম, যার ফলে এই বার্ডগুলো খুবই ভালো পারফরমেন্স। এবং দেখা গেছে যে 6 সপ্তাহে কালার গুলো প্রায় 1 কেজির মতো ওজন এসে যায়, 1 কেজি 1200-র মতো ওজন এসে যায়। আর যেগুলো হোয়াইট ভ্যারাইটিটা সেটা 1400 থেকে 1500-র মতো আসে 6 সপ্তাহের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, আপনার শুনছি না আপনার কথা। এনিথিং মোর? another thing, sorry, I have lost one thing. এই বার্ডগুলোর আরেকটা হচ্ছে কি, ভীষণ এই বার্ডগুলো মানুষে ভীষণ পছন্দ করে। ইট লুকস লাইক দেশি চিকেন, এবং এর মাংসটাও কিছুটা টাফ, একটু শক্ত, দেশি মুরগির মতো, যার জন্য হচ্ছে কি এগুলো ইট ইজ প্রিফার্ড বাই মোস্ট অফ দ্য কমিউনিটি। দেখতেও দেশি মুরগির মতো এবং মাংসটাও একটু শক্ত, এবং এর মর্টালিটি খুবই নগণ্য, যার ফলে ইট ইজ মোর অ্যাডজাস্টেবল। আমরা বলতে পারি যে বাংলাদেশের আবহাওয়ায় খুবই উপযোগী এই স্টেনগুলো। নেটের প্রবলেম হচ্ছে, আমরা শুনছি না কিন্তু। ও আচ্ছা, না আর যদি আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে মোস্ট অফ দ্যাট আমরা দেখি যে এফসিআর একটা জিনিস, এই বার্ডের এফসিআর উই হ্যাভ গট, যেগুলো কালার্ড ভ্যারাইটি 1.7 এফসিআর, আর যেগুলো হোয়াইট ভ্যারাইটি সেগুলোর 1.688, 1.65 এইরকম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো, নেটের প্রবলেম। আবার নেটের প্রবলেম হচ্ছে। এই পর্যায়ে এখন পরবর্তীতে আবার বিআরসি আবার ফান্ড দিয়েছে, এগুলো এখন ইট উইল গো টু ফর কমার্শিয়াল প্রোডাকশন এবং পুট ইন মার্কেট। কেজিএফ ফান্ড দিয়েছে না? কেজিএফ ফান্ড দিয়েছে। কেজিএফ, হ্যাঁ, কেজিএফ এর ফান্ডে আবার তারা ফান্ড দিচ্ছে, এবং এটা একটা বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চ স্টেশন, সাব স্টেশন করবে, এবং সেখানে তারা ফান্ড দিয়েছে। আমরা কেজিএফ এর কাছে কৃতজ্ঞ যে এটা যে বাংলাদেশে যদি সাস্টেনেবল হয় এবং বাংলাদেশের সব জায়গায় যেন ছড়াই দিতে পারে, সেই জন্য আমি কেজিএফ কে ধন্যবাদ জানাই এই তাদের পুনরায় ফান্ড দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছিল যে ফুড কনভার্সন রেশিও, আপনি এফসিআর বললেন না? এফসিআর এটা কি? একজন দর্শক বলছিলেন আর কি, এফসিআরটা কি, এটা যদি আপনি বুঝিয়ে বলেন আর কি। এফসিআর যেগুলো কালার্ড ভ্যারাইটি
6 সপ্তাহে 1.75 টাইপ এরকম এফসিআর 7 কত 1.7 এক গ্রাম খাবার খেয়ে 1.4 গ্রাম মাংস হয় এই না 1.75 কেজি ফিট খেয়ে 1 কেজি লাইভ ওয়েট গেইন করবে 1 কেজি লাইভ ওয়েট হয়। হ্যাঁ সেই এটাই হলো এফসিআর। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা মনে হয় এখন আমাদের হাতেও বেশি সময় নাই। তো যদি আমাদের প্রফেসর, ধন্যবাদ আশরাফ আলী সাহেব আপনাকে, আপনার এই বিষয়ে ইনিশিয়াল যে এগুলো ছিল আপনার অ্যাক্টিভিটিস গুলো ছিল সে সম্পর্কে আপনি আলোচনা করলেন, তো এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি এখন আমাদের প্রফেসর মোল্লা যিনি, ওনাকে, বজলুর রহমান মোল্লা, ওনাকে একটু ডিটেইল আলোচনার জন্য বলবো আর কি, কারণ ইনি এর সাথে প্রথম থেকেই জড়িত এবং এর জেনেটিক যে আমরা যেটাকে বলি জেনেটিক মার্কার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উনি কাজ করেছেন এবং যার ফলে আমরা কিন্তু আইপিআর যেটা আইপিআর এর জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই বিষয়েও কিন্তু আমরা এগিয়ে গেছি অনেক, যেটা যে বাংলাদেশের একটা জাত, সেই জাতটাকে প্রতিষ্ঠা করার জন্য। তো এই বিষয়েও বজলুর রহমান সাহেব আমাদেরকে বলবেন। এর ছাড়াও আমরা এটা যাতে সাস্টেইন করে বাংলাদেশে, এবং এই বিষয়টা নিয়ে উনি আলোচনা করবেন। প্রোটিন মার্ট আমাদের এই বিষয়ে কি মানে আমাদের এই কাজটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রোটিন মার্ট আমাদেরকে কি সহযোগিতা করবে, এবং আমরা যেটা বলছি যে নিরাপদ খাদ্য, নিরাপদ মাংস এ করবে। যে আমরা সাধারণত আমরা যে বাজার থেকে ব্রয়লার গুলো কিনি, আমাদের সবার ভিতরেই একটা ভীতি থাকে নিরাপদ খাদ্যর বিষয়ে। তো বজলুর রহমান সাহেব আমার মনে হয় এই বিষয়েও একটু আলোকপাত করবেন। তো বজলুর রহমান সাহেব ধন্যবাদ। প্লিজ আপনি দিকে খেয়াল রেখে আপনার আলোচনাটা শুরু করেন। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ স্যার। মাঝখানে একটু আমি আউট হয়ে গেছিলাম। হ্যাঁ মাঝখানে সেটা হচ্ছে যে মাঝখানে স্যার অনলাইন ডিস্টার্বের কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, না অসুবিধা নাই। আশরাফ সাহেব এমনি জাস্ট এই কাজটা কিভাবে শুরু হলো এই বিষয়টা উনি আলোচনা করেছেন, আর কিছু না। আর ওই এফসিআর এর বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আসলে দুটো জিনিস এখানে আসবে, সেটা হচ্ছে যে বাউগ্রো চিকেন নিয়ে কিছু ভ্রান্ত ধারণা, কিছু কোশ্চেন আসছে আর কি। এটা কিন্তু আসলে উপজাত, আমাদের যাকে বলে স্ট্রেন, এটা কোনো ক্রস ব্রিড নয় বা এটা কোনো ব্রিড নয়। অর্থাৎ এটা ইন্টারন্যাশনালি যে ধরনের বর্তমানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যেভাবে আমরা মুরগি উৎপাদন করি, বিদেশ থেকে যেভাবে আমদানি করা হচ্ছে যে ধরনের উপজাত, সেই ধরনের একটা উপজাত। হ্যাঁ এখন স্যার যেটা আমাদের যা বলতে চাচ্ছিলাম যে এটা কিভাবে, যে দুটা ইস্যু হচ্ছে যে ফুড সেফটি কিভাবে এটা এনশিওর করবে। তা আমি মনে করি যে বর্তমানে যে বিদেশ থেকে যে মুরগিগুলো আনা হচ্ছে সেগুলো ফুড সেফটি কেন এনশিওর করতে পারছে না সে ব্যাপারে একটু কথা বলার পরে এটা কিভাবে করবে সেটা বললে স্যার আমার মনে হয় সবার দর্শক বা যারা বুঝতে সুবিধা হবে। যে প্রথমত হচ্ছে যে বিদেশ থেকে যে জাতগুলো মানে স্ট্রেন গুলো আনা হচ্ছে সেগুলো কিন্তু ওই দেশের আবহাওয়া উপযোগী টেম্পারেট ক্লাইমেটে উদ্ভাবন করা হয়েছে। আমাদের বিশেষ করে হট এন্ড হিউমিড ক্লাইমেটে আসার পর সেগুলো ভালো করতে পারছে না, কারণ এর কারণ হচ্ছে এই আবহাওয়া উপযোগী নয়। এটা করতে যে আমাদেরকে এদেরকে ধরেন উন্নত মানের হাউজিং, এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউস সহ অনেক ধরনের ওষুধের উপর নির্ভর করতেছে, কারণ যেহেতু তারা ডিজিজ প্রোনের কারণে তাদের জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে যে মুরগি পালনের। তো এই অবস্থা থেকে ফিরে আসার জন্যই কিন্তু আমরা লোকাল জিনোটাইপের উপর ফোকাস করেছিলাম। ফোকাস করার ফলেই এটা এখন দুইটা জাত আসছে, ভবিষ্যতে আরো জাত আসবে। এখন কথা হচ্ছে যে এটা কেন হচ্ছে যে ফুড সিকিউরিটি বা একটা ফুড সেফটি ইস্যু শুধু কিন্তু অ্যান্টিবায়োটিক না, অন্যান্য বিষয়গুলো আছে। তবে আমাদের দেশের জন্য কিন্তু বিশেষ করে পোল্ট্রিতে ফুড সেফটি ব্যাহত হচ্ছে, এটা একটা প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ধরনের মানে মেজার নেওয়ার কারণে। এই জায়গা থেকে আমরা এই ধরনের মুরগি ডেভেলপ করেছি, যেহেতু এগুলো আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং আমরা প্রায় বাংলাদেশের অলমোস্ট অনেক জায়গায় 6টা মেজর ডিস্ট্রিক্টে এবং ছোট ছোট অনেক থানা উপজেলায় আমরা
এটা ট্রায়াল দিয়েছি, দেখা গেছে যে এগুলোতে তেমন কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয় হয় না। এবং এদের বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে যে মুরগির যে ব্রয়লার মুরগি নরম হওয়ার কারণে আমাদের দেশে এটা ভালো লোকজন খেতে চায় না। দেখেন ব্রয়লার মুরগির বাজার এখনো খুবই খারাপ, পাশাপাশি শক্ত মুরগির কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে। সে আঙ্গিকে দুই ধরনের আমরা মুরগি নিয়ে এসেছিলাম, একটা বাউগ্রো হোয়াইট যেটাকে বলতেছি, সেটা কিন্তু ব্রয়লারের মতো সাদা, কিন্তু এর সুবিধা হচ্ছে এটা রোগ প্রতিরোধক্ষম এবং সহজে পালন করা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে বিদেশি মুরগিগুলো দ্রুত বর্ধনশীল, আমাদেরটা একটু কম বর্ধনশীল, যেটা আমাদের 35 দিনে 1.5 কেজি হচ্ছে, যেটা বিদেশি মুরগি ধরেন যে 28 দিনে 1.5 কেজি হয়ে যায়। এটা একটা ইস্যু আছে, কিন্তু এটা যেহেতু রোগ প্রতিরোধক্ষম, এতে অ্যান্টিবায়োটিক লাগতেছে না, সহজেই আমরা উৎপাদন করতে পারতেছি, এই কারণেই এটার একটা গুরুত্ব রয়েছে। একই সাথে সোনালী বা অন্যান্য যে ক্রসব্রেড বা অন্যান্য বিভিন্ন ধরনের মিক্স যে বার্ড গুলো বিক্রি হচ্ছে, এর কারণ হচ্ছে প্রিমিয়াম প্রাইস। প্রিমিয়াম প্রাইসের কারণে এগুলোর উৎপাদন দক্ষতা তত না হলেও কিন্তু বাজারে টিকে যাচ্ছে। সেই আঙ্গিক থেকে আমরা কিন্তু বাউগ্রো কালার মুরগি নিয়ে এসেছিলাম, এবং আমি এখন বর্তমানে ব্যাপক আকারে এটা চাহিদা রয়েছে। এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য আসলে আমরা ডেভেলপ, বিশেষ করে ধন্যবাদ কৃষি গবেষণা ফাউন্ডেশন, রিসেন্টলি আমাদেরকে একটা নতুন ফান্ড দিয়েছেন, যার মাধ্যমে এটা স্কেল আপ করার জন্য, প্রোডাকশন স্কেল আপ করার জন্য। এখনো কিন্তু বাংলাদেশে মানে মার্কেটে কিন্তু বাউ মুরগি ওই পরিমাণে নাই, কারণ হচ্ছে আমরা তো ওই পরিমাণ দিতে পারিনি। আর দুটো এখানে ইস্যু আছে, এটা কিন্তু অন্যান্য মুরগির মতো না, যেহেতু এটার একটা আইপিআর ইস্যু আছে। আইপিআর বলতে যাচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থাকার কারণেই আমরা কেজিএফ এর সাথে কিছু দেন দরবার ছিল, যে আসলে ইভেন একটা টেকনোলজি ডেভেলপ করলে কিন্তু টেকনোলজি সাস্টেন করতে পারে না, এটাকে আমাদের তো ধরেন যে নিতে হবে, এবং মাল্টিপ্লিকেশন ইস্যু থাকে। এই কারণে কেজিএফ ও যেহেতু আইপিআর এর একটা দাবিদার, বিশ্ববিদ্যালয়ের দাবিদার, এগুলো নিয়ে আমাদের কিছু সময় অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যেই। সম্প্রতি আমাদের এটা সেটেল হয়েছে, আমরা এখন মাস প্রোডাকশনে যাচ্ছি, যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা করবে। তো এখন আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তো এটা করা সম্ভব নয়, এই জন্য বিশেষ করে এই যে মডেল আমরা কাজ করছি, যে আমরা এই মুরগি এখানে প্যারেন্ট স্টক বা জিপি বা পিওর লাইন এগুলো আমরা মেনটেন করব, সেখান থেকে মাল্টিপ্লাই করার পরে বাংলাদেশের বিভিন্ন খামারি পর্যায়ে এটাকে আমরা দিয়ে দেবো, বোথ প্যারেন্টস এবং কমার্শিয়াল চিক্স, সেখান থেকে তারা লোকালি প্রডিউস করতে পারবে। আর প্রোটিন মার্টের উদ্দেশ্য হচ্ছে দেখেন খাবারের যে নিরাপত্তা, খাবারের নিরাপত্তা কিন্তু আমি দেশে দেখেছি, বিদেশে দেখেছি, এবং বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে মুরগি পালন হয়, তাতে খাবারের নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন কাজ। সেই জন্য প্রোটিন মার্ট এখানে কি কাজ করবে, প্রোটিন মার্ট তাদের একটা কন্ট্যাক্ট গ্রোয়িং সিস্টেম করা হবে, এখানে খাবার থেকে শুরু করে অন্যান্য ম্যানেজমেন্ট গুলো কন্ট্রোল করা হবে, এবং এগুলোকে আমরা আসলে ট্রেসেবল করতে যাচ্ছি। ট্রেসেবল শব্দের অর্থ হয়তো বাংলাদেশে একটু নতুন হলেও, ট্রেসেবল হচ্ছে কে উৎপাদন করছে, কি দিচ্ছি, কি খাবার দিচ্ছি না দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিনা, এভরিথিং আমরা ট্রেসেবিলিটি আন্ডারে আসবে। একজন কনজিউমার যখন এই মুরগিটা কিনবে, সে নিশ্চিতে কিনতে পারবে। আর একটা হচ্ছে যে অলরেডি বাউগ্রো চিকেনের কিন্তু কাউন্টারফিট প্রোডাক্ট বাজারে আছে। কাউন্টারফিট বলতে যাচ্ছি বাউগ্রো চিকেন নামে অন্যান্য জাত বিক্রি করার চেষ্টা চলতেছে এবং চলছেও। এটা ঠেকানোর জন্য আমরা এই কাউন্টারফিট ঠেকানোর জন্য এই ট্রেসেবিলিটি ইস্যুটা আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, যাতে আমাদের প্রোডাক্টটা যদি এনশিওর করা যায় ইয়েস এটাই বাউগ্রো চিকেন এবং আমাদের নির্দিষ্ট জায়গা থেকে উৎপাদন হচ্ছে, তাহলে কিন্তু নকল প্রতিরোধ করা যাবে। কারণ ব্যাপক বাজারে চাহিদা থাকার কারণেই অনেকে ইউটিউব বা বিভিন্ন জায়গায় নকল আকারে প্রচার করছে। আমার কাছে অনেক ফোন আসে যে স্যার বাউগ্রো চিকেন কি অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, সেগুলো কি বাউগ্রো কিনা। এই পর্যন্ত কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালি অন্য কাউকে আমরা করিনি, খামারি পর্যায়ে কিছু কিছু করা হয়েছে, কিন্তু প্যারেন্টস কন্ট্রোল আছে। আমরা পিকেএসএফ এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে প্যারেন্টস এর যে প্যারেন্টস সরবরাহ করার জন্য আছে, পাইপলাইন আছে অলরেডি। আমরা এক ব্যাচ গিয়েছে, যেখান থেকে বাচ্চা উৎপাদন করলে তখন খামারিরা বাচ্চা পাবে। আর বর্তমানে বিয়েও থেকে বাচ্চা দেওয়া হচ্ছে, এটা একটা মেজর ইস্যু থাকে আর কি। আমাদের আসলে মাঝখানে যে প্রায় 2 বছরের মতো সময় পাস করে গেছে, এটা হচ্ছে কেজিএফ, বিএইউ এগুলোর সাথে যে কিভাবে প্রোডাকশনে যাওয়া হবে, আইপিআর ইস্যুটা কিভাবে সেটেল হবে, এগুলো নিয়ে জটিল থাকার কারণেই আমরা মনে করি এখন ব্যাপক আকারে এটা যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি একজন শিক্ষক হিসেবে, পোল্ট্রি বিজ্ঞানের ছাত্র হিসেবে মনে করি যে বিদেশি মুরগি দিয়ে কখনোই এটার সেফটি এনশিওর করা যাবে না। এর আগে যারা আমরা নিজেও দেখেছি, কারণ এগুলো প্রোন টু ডিজিজ, বিশেষ করে ঠান্ডা বা অন্যান্য যে সিআরডি মানে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এগুলো অহরহ ঘটে। আর একজন খামারি যখন মুরগি পালন করে, যখন দেখে যে 28 দিন বয়সে তার মুরগি অসুস্থ হয়েছে, সে তার নীতি নীতিগত সবই বাদ দেয়, সে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এবং গোপন রাখে, যেটা আমরা যারা খাচ্ছি তারা সহজেই জানতে পারতেছি না। এটাকে প্রতিরোধ করার জন্য আমরা যদিও ছোট স্কেলে হলেও ঢাকা এবং ময়মনসিংহে 2টা মার্কেটে আমরা ট্রেসেবল প্রোডাক্ট করবে, আসলে যেই পার্টটা মেইনলি করবে প্রোটিন মার্ট। অর্থাৎ ট্রেসেবিলিটি যখন হবে, তখন নিশ্চিত হওয়া যাবে যে এই প্রোডাক্ট আসলেই যেভাবে উৎপাদন করা সেভাবে উৎপাদন করা হয়েছে, এবং সেখানে কোনো ধরনের স্বাস্থ্য হানিকর কোনো কিছু প্রয়োগ করা হয়নি।
এটা হচ্ছে স্যার, আমি যদি সহজভাবে বলি, এটা আমাদের এই বর্তমানে আমরা যেভাবে কাজ করছি সেটা হচ্ছে পদ্ধতি। আর আমরা আশা করছি, আমরা অনেক করোনার কারণে একটা অসুবিধা হয়েছে যে করোনার কালে আমি উৎপাদন বন্ধ রেখেছিলাম। আমরা নতুন করে মার্চ থেকে আবার খামারি পর্যায়ে আবার নতুন পরিমাণে বাচ্চা দেওয়ার আমাদের কার্যক্রম চলছে। আমাদের এখন প্যারেন্টস এর মাল্টিপ্লিকেশন চলছে, যাতে মার্চের মধ্যে আমরা আবার মার্কেটে ফিরে আসতে পারি। আর কিছু অনেকে বলেছেন যে এটা বাজারে বাউব্রো পাওয়া যায় না। আসলে বাউব্রো তো আমরা এখনো বিউ থেকেই সরবরাহ করছিলাম, আর পোল্ট্রি ইন্ডাস্ট্রির মার্কেট অনেক বড়। আর যখন খামারি বেচে, আর একটা কথা হচ্ছে আমাদের মুরগি অনেক সময় দেশি মুরগি বলে বিক্রি করে, কারণ দেশি মুরগি বলে বিক্রি করলে বেশি দাম পায়। আমরা যেহেতু একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রসেসে আছি, এই জন্যই আমরা ট্রেসেবিলিটি ইস্যু, যে এটা দেশি বলে, অবশ্যই দেশি মুরগি কিন্তু এটা বাও চিকেন, এটা যাতে কনজিউমাররা এটা বলতে পারে, সেই প্রেক্ষিতে কাজটা আমাদের হাতে নিয়েছি। এটা প্রোটিন মার্ট করবে আর কি। আমার মনে হয়। ধন্যবাদ স্যার, যদি আরো কিছু সাপ্লিমেন্ট লাগে আমি বলবো স্যার, যদি বলতে হয় কিছু। স্যার আপনার মাইক মনে হয় মিউট হয়ে আছে। হ্যাঁ, আমাদের আমাদের কেজিএফ এর বর্তমান ইডি মহোদয় একটা প্রশ্ন করেছেন যে বিআরসি ফান্ড করলে কেজিএফ কেন ফান্ড করছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলেন। হ্যালো স্যার, আসলে আশরাফ স্যার ওটা ভুল করেছে। আসলে বিআরসি বা কেউই ফান্ড করছে না, শুধুমাত্র কেজিএফই ফান্ড করছে। এবং স্যার হয়তো বলতে আসলে কেজিএফ কে বলতে যে বিআরসি বলেছে। বিআরসি সে 2014 সালে ফান্ড অফ করে দিয়েছে। এবং আমি অবশ্যই কেজিএফ কে ধন্যবাদ জানাবো যে এই মুরগি কিন্তু বাংলাদেশের মানুষ মুখ দেখতে পারতো না যদি কেজিএফ ফান্ডিং না করতো। আসলে ওখানে কোনো ভুলের সুযোগ নাই, যে ওটা হচ্ছে যে স্যার আশরাফ স্যার বলার সময় আসলে কেজিএফ কে হয়তো বিআরসি বলেছে। বিআরসির সাথে আমাদের কোনো আর যোগাযোগ নেই বা কোনো লিঙ্ক নেই। সম্ভবত আমি ইনিশিয়েট করেছিলাম যে এটা বিআরসির ফান্ডে শুরু হয়, কিন্তু 3 বছরের মাথায় বিআরসির ফান্ড শেষ হয়ে যায়। জি স্যার। এবং শেষ হয়ে গেলে তো এটা তো আর মুখ দেখতো না, তাই না? তখন আমাদের দেশে আসতো না। হ্যাঁ, তখন কেজিএফ এটাকে টেক ওভার করে একটা নতুন স্ট্রেইন ডেভেলপমেন্ট পর্যন্ত সহযোগিতা করে যায়, তাই না? এটা সেই হিসাবে ইনিশিয়েট করে বিআরসি, কিন্তু কেজিএফ এটাকে টেক ওভার করে শেষ করে আর কি, তাই না? এটা আমার মনে হয় বর্তমান ইডি মহোদয়ের প্রশ্ন ছিল। যাও আপনি আর আমাদের যে মার্কেটিং এর বিষয়টা, মানে কেজিএফ যে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে যে টেকনোলজি মার্কেটিং আর কি, তো এই বিষয়টাকেও, এটা নিয়ে আমাদের অনেক বোধহয় বছরের উপরে চলে গিয়ে আসছে। সেই বিষয়টা আপনাকে কতটুকু হেল্প করেছে এবং এটাকে সাস্টেইনেবিলিটির দিকে নিয়ে যেতে আপনাদের কতটুকু হেল্প করেছে, এই বিষয়ে যদি একটু বলেন। আপনারা যে এইটার একটা ইনস্টিটিউট তৈরির বিষয়ে চিন্তা করছেন এবং স্যার আমি বলবো স্যার, এর উপরে নির্ভর না করে আপনারা সেই ইনস্টিটিউটের মাধ্যমেই করবেন। হ্যাঁ, এই বিষয়টাও যদি একটু করেন। স্যার থ্যাংক ইউ স্যার। সেটা হচ্ছে যে আসলে স্যার আপনি তো বিশেষ করে কমরউদ্দিন স্যার বা আগের কেজিএফ ইডি স্যার আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে টেকনোলজি আসলে, আমি নিজেও অনেক জায়গায় ট্রেনিং নিয়েছি ইনকিউবেশন, এই সময় টেকনোলজি ইনকিউবেশন, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় বা যে টেকনোলজি যখন ডেভেলপ করা হয়, আর বিশেষ করে আমাদের এগ্রিকালচার টেকনোলজি গুলো, টেকনোলজি কিন্তু এরকম না যে পকেটে করে নিয়ে ঘোরা যাবে, বা একটা বই না যে আপনি হাতে করে নিয়ে ঘুরবেন। এর জন্য যেমন আমাদের মুরগির ক্ষেত্রে দেখেন, মুরগিকে যদি লাইভ না রাখা যায় তাহলে এই টেকনোলজি কোনো দাম নাই। বিশেষ করে যখন আমরা একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, তখন এগুলোকে ফার্দার কন্টিনিউ করার জন্য ফান্ড না থাকলে তখন এটা মুখ থুবড়ে পড়ে। আসলে এই জায়গাটাই কাজ করতে চেয়েছিলাম আমরা, যে আমাদের টেকনোলজি ডেভেলপ টেকনোলজি, কিন্তু এটাকে খামারি পর্যায়ে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় বা অন্যদের তো ক্যাপাবিলিটি নেই, আবার প্লাস বারবার তো ফান্ডিং পাওয়া যাবে না। সেই লক্ষ্যে আমরা একটা মডেল দাঁড় করার চেষ্টা করছি এখানে এই প্রজেক্টের মাধ্যমে, যাতে কি হবে যে আসলে এই মুরগি বিক্রি করার পরে অনেক টাকা পাওয়া যায়, আসলে হিউজ টাকা পাওয়া যায়। এই টাকা, কারণ আইপিআর ইস্যু হচ্ছে যে আইপিআর থেকে কেউ যদি বঞ্চিত না হয়, যে আইপিআর ইস্যুটা হচ্ছে যে একটা টেকনোলজি যদি মার্কেটে যাবে, সেখান থেকে যদি কোনো রেভিনিউ আসে, সেখানে বিশ্ববিদ্যালয়, কেজিএফ বা যারা ইনভেন্টর আছে তারা যেন কোনো একটা পোর্শন পায়। এবং এই সেন্টার বারবার যেহেতু কেজিএফ ফান্ডিং করবে না, এই জন্য কেজিএফ এর এই সেন্টার, আমরা একটা সেন্টারের মাধ্যমে কাজ করতে যাচ্ছি। বিশেষ করে এই গবেষণাগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, প্রতি বছরই হয়তো মুরগির আরো উন্নয়ন ঘটতেছে।
নতুন জাত আসবে, আবার নতুন, আমি তো আরো নতুন 2টা জাত আনার চেষ্টা করতেছি, মানে এই গবেষণার মাঠ থেকে আর কি, আউটপুট থেকে আর কি। তো এই কারণে এগুলো সাস্টেনেবিলিটি ইস্যু, মেজর ইস্যু দাঁড়ায়। এই সাস্টেনেবিলিটির কারণে আমরা যে মডেলে কাজ করছি, এখান থেকে যে বিশ্ববিদ্যালয়ে যে সেল প্রসিড পাবে বা আইপিআর পাবে, সে আইপিআর যাতে আবার পুনরায় ব্যবহারে, গবেষণায় ব্যবহার করতে পারে, সেই ধরনের আমরা একটা এগ্রিমেন্ট কেজিএফ এর সাথে আমরা করেছি, যাতে এখান থেকে সেল প্রসিড বা যে মানে টাকা পয়সা আসবে আর কি চিকেন সেল করার ফলে, সেই টাকা ওই সেন্টারই ব্যবহার করবে, এবং এর যে পিওর লাইনগুলো সংরক্ষণ এবং বিপণন প্লাস আরো উন্নয়নের কাজে এই ফান্ডগুলো ব্যবহার করতে পারবে। এবং আমি মনে করি এই প্রজেক্ট শেষে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে এটা সেলফ সাস্টেনিং ভাবে চলবে। কারণ এর আগে ইতিপূর্বে দেখেছি আমরা কেজিএফ এর যে পূর্বের ভর্তি ফান্ড ছিল, সেখানে কিন্তু আমরা অনেক টাকা আমরা পেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়কে জমা দেওয়ার পরে সে টাকাগুলো আসলে যেহেতু কোনো পদ্ধতি ছিল না, টাকা ব্যবহার করা যায়নি। এখান থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমরা এই সেন্টার করতে যাচ্ছি, এবং সেন্টারের জন্য যা লাগে সেটাকে প্রজেক্টে করা আছে, বিশেষ করে সেলফ সাস্টেনিং এর কারণে, ভবিষ্যতে যাতে ফান্ডের অভাবে এই ধরনের কাজ মুখ থুবড়ে না পড়ে এবং সাপ্লাই চেইন বন্ধ না হয়। সাপোজ ধরেন যে কেজিএফ ফান্ডিং বন্ধ হয়ে গেল, এদিকে খামারিরা বাচ্চা চাচ্ছে, যেটা মাঝে বিগত 2 বছর আমাদের ইস্যুটা ঘটেছে, খামারিরা ব্যাপক বাচ্চা চাচ্ছে, কিন্তু আমরা এখানে যেহেতু ফান্ডিং নাই আমরা কন্টিনিউ করতে পারছিলাম না। এই অবস্থা পরিত্রাণের জন্য যে সেলফ সাস্টেনিং এবং যে সেন্টারটা নিজের টাকা নিজে ব্যবহার করতে পারবে, পারলেই তখন কন্টিনিউয়াস সাপ্লাই চেইন মেইনটেইন হবে। আর এটা হাইলি ইন্টিগ্রেটেড একটা প্রসেস। একটা সাপ্লাই চেইনে যদি, যেমন আমরা কিন্তু খামারি বাচ্চা দিতে পারছি না, কারণ যেহেতু আমরা বন্ধ রেখেছিলাম, আবার নতুন করে যাচ্ছে, এই জন্য আমাকে মার্চ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কিন্তু বাচ্চা দেওয়ার জন্য। এই জন্য সাপ্লাই চেইনে যাতে কোনো ইন্টারাপশন না হয়, এই কারণে আমরা সেন্টারের ধারণাটা স্যার আমরা নিয়ে আসছি। যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় সাস্টেনেবিলিটি হবে স্যার। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমাদের কমর সাহেব, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলেন স্যার। আমি আজকের আমাদের আলোচনাটা হলো নিরাপদ মুরগির চাহিদা পূরণ, বাউপ্রো। এইটা, এই বাউপ্রোর মাধ্যমে নিরাপদ মুরগির চাহিদার কথা যে বলা হচ্ছে, সেটা কি করে হলো, সেটা একটু কাইন্ডলি টাচ করেন, যে এইটা দিলে আমরা এটা নিরাপদ খাবারের আমাদের একটা মানে বিষয়ে আমাদের সংযুক্তি হবে। না স্যার, ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিকই আছে। তো আমার মনে হয় আমরা যদি এখন নিরাপদ খাদ্যর বিষয়টা মুরগি উৎপাদন থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত যাবে, তো আমরা এই জন্য এখন চাচ্ছি প্রোটিন মার্টের কাছে, যে প্রোটিন মার্ট ওনারা যে মার্কেটিং করবেন, সেইটা কিভাবে নিরাপদ খাদ্য ওনারা কিভাবে এনশিওর করবেন এবং করে এটা ফার্মারের কাছে নেবেন। আচ্ছা, প্রোটিন মার্ট থেকে কে বলবেন আর কি? প্রফেসর ডক্টর মতিয়ার, এখানে মাহবুবুল চৌধুরী, মতিয়ার হোসেন আছেন। হ্যাঁ, আচ্ছা মতিয়ার সাহেব, আপনি একটু বলেন এই বিষয়টা আর কি, যে আপনারা যে মার্কেটিং চেইনের মাধ্যমে কিভাবে এটা নিরাপদ করবেন, এবং আমার মনে হয় আপনারা উৎপাদনেও রাখবেন আর কি। অতএব সেই উৎপাদনের সময় নিরাপদ কিভাবে রাখবেন এবং মার্কেটিং চেইনে যখন আসবে কিভাবে এটা নিরাপদ থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। মতিয়া সাহেব, আপনার এটা মিউট আছে, মাইক্রোফোন মিউট আছে, এটা অন করেন, আনমিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মতিয়ার, আমি ভেটেরিনারি সায়েন্স থেকে পাশ করেছি। তো বেসিক্যালি পোল্ট্রির লোক আমি। তো দীর্ঘদিন নেভার অ্যাবাউট 20 ইয়ার্স এই সেক্টরে কাজ করি। আমাদের নিরাপদ খাদ্যের চাহিদা আসলে খুব বেশি, এবং আফটার করোনা ইনফেকশনের পরে এটা আরো বেশি হয়ে গেছে। আমাদের নিরাপদ খাদ্য বেসিক্যালি মুরগির জন্য আমরা ব্রয়লারকে নিরাপদ হিসেবে তৈরি করতে না পারার পিছনে অনেকগুলো কারণ আছে। তো সেই কারণগুলোর প্রেক্ষিতেই আমরা প্রথমে ধন্যবাদ জানাই আশরাফ স্যার এবং প্রফেসর ডক্টর বজলুর রহমান মোল্লাকে, যে এই আমাদের এবং সাস্টেনেবল ব্রিড, যেটা দেশি মুরগি মতো বাউ চিকেন বা বাউব্রো তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে এইটা কি কাজ করবে, এইটা কাজ হচ্ছে বেসিক্যালি আপনার ইনফেকশন কে কমানো আর কি। আমাদের দেশি ব্রিডের মেইন যেটা মানে হচ্ছে আপনার উপকারিতা, সেটা হচ্ছে ইনফেকশন অনেক কম হয়। এই জন্য আপনার অ্যান্টিবায়োটিক ইউজের বা অ্যানাদার কোনো কেমিক্যাল ইউজের পরিমাণ অনেক কম লাগে, বা না দিলেও চলে। তো ওই প্রেক্ষিতেই বেসিক্যালি হচ্ছে যে আপনার যদি আমরা চিন্তা করি যে যদি আমাদের বেসিক্যালি 3 ধরনের, নাম্বার 1 হচ্ছে বায়োলজিক্যাল, নাম্বার 2 হচ্ছে দ্য কেমিক্যাল, এন্ড দ্য ফিজিক্যাল। এই 3 ধরনের
ইনফেকশনকে আপনার কমানো। তো আমরা যদি ব্রিডটাকে যদি সাস্টেনেবল ব্রিড দেই সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক কম লাগবে এবং আমরা কোনো কেমিক্যাল বা কক্সিডোস্টেরয়েড আমাদের লাগবে না। তো এইগুলো যদি না দেয় তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি তো আমরা একেবারে আপনার হচ্ছে আপ টু এন্ড পর্যন্ত এবং কোনো যদি আপনার নিউট্রিশনের সাথে যে নিউট্রিশন আইটেম গুলো ইউজ করা হয়, ঠিক আছে, সেই নিউট্রিশন আইটেমে যদি অ্যানাদার কোনো কেমিক্যাল না থাকে তাহলে কিন্তু আমাদের ফিড দিলেও আমরা হচ্ছে একদম হচ্ছে আপনার হলো কেমিক্যাল ফ্রি বা ইনফেকশাস ফ্রি ফিড আমরা দিলাম। তো সেই ক্ষেত্রে তার এন্ড পর্যন্ত কিন্তু সে কিন্তু আমরা লাইভ ব্রয়লার যখন বিক্রি করব সেটা সেই ব্রয়লারটা লাইভ বাও চিকেন কিন্তু সেটা কিন্তু আপনার হচ্ছে কেমিক্যাল ফ্রি বা হ্যাজার্ডাস হ্যাসাবের যে নিয়ম কানুন গুলো মেনটেন করার মতো সেখানে কিন্তু সেই পর্যন্ত কিন্তু আমরা সেটা এনশিওর করতে পারবো। সেটা হচ্ছে মেইন ম্যাটার আর কি। তো আমি এখন এর পরবর্তীতে যে আমরা যদি প্রসেস চিকেনকে যদি আমরা যদি মার্কেটে আনতে চাই এর পরবর্তীতে, বিশেষ করে আপনার ইনস্টিটিউশন মার্কেট, হোটেল বা অ্যানাদার থেকে রেস্টুরেন্ট যেগুলো আছে অথবা অ্যানাদার আপনার বিমানের জন্য যেগুলো আছে সেগুলোতে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কোম্পানির চেয়ারম্যান মাহবুল মোসাদ্দেক চৌধুরী উনি দীর্ঘদিন দেশের বাইরেও আপনার এই নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেছেন। তো উনি আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, এই প্রসেসটাকে এক্সপ্লেইন করে বলার জন্য। তো মতিয়ার ভাই তো যেই আগে যেই আলাপ করে গেল, তো সেটা তো ছিল ফার্মিং প্রসেসটা। তো আমি আসলে মূলত মার্কেটিং নিয়ে আলাপটা করি। তো এখানে প্রোডাক্টটা আসলে মার্কেটে আমরা দুভাবে আনতে যাচ্ছি, একটা হচ্ছে লাইভ বার্ড আর একটা হচ্ছে প্রসেস বার্ড। তো লাইভ বার্ডের ক্ষেত্রে যেহেতু নিরাপদ খাদ্য এই ব্যাপারটায় বা সেফ ফুডের ব্যাপারে আমরা মেনলি ফোকাস করছি, তো লাইভ বার্ডের ক্ষেত্রে যেটা আমরা এই কন্ট্রোলটা একদম ফার্মিং থেকে করতে যাচ্ছি, তো সেই কারণে আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এর যে কনসেপ্টটা সেটা নিয়ে কাজ করছি। তো সো দ্যাট অ্যাটলিস্ট মানে যেই কন্ট্রাক্ট ফার্মিং এর বাচ্চাটা গ্রো থেকে শুরু করে তাকে কি কি ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, কি কি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তো ইনফ্যাক্ট ফিডে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিনা, এই কারণে আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে ফিডটা আমরা ফার্মারদের প্রোভাইড করব সেটাও আমরা নিজস্ব সোর্স থেকে প্রোভাইড করব, সো দ্যাট সেটা যেন অ্যান্টিবায়োটিক ফ্রি হয় বা অন্যান্য যে কেমিক্যাল ক্ষতিকারক কেমিক্যাল গুলি আছে সেগুলি ফ্রি হয়। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। তো দেন মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বুঝলি ভাই আগেই আলোকপাত করেছেন যে আমরা ট্রেসিবিলিটি ব্যাপারটা এনশিওর করতে যাচ্ছি। তো লাইভ বার্ডের ক্ষেত্রেও মার্কেটিং এ যখন আমরা যাবো তো তখন প্রত্যেকটা বার্ডেরই আমরা একটা করে ট্যাগ দিব, যেটাকে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকবে। সেই নাম্বারটা যে কনজিউমার থাকবে সে যদি অনলাইনের থ্রুতে চেক করলে তার সমস্ত ট্রেসিবিলিটিটা পেয়ে যাবে। এবং যে ট্যাগটা আমরা ইউজ করছি সেটা আমরা স্পেশালি ডিজাইন করা, যে একটা লাইভ বার্ডের মুরগিতে যে ট্যাগটা থাকবে সেটা খোলার সাথে সাথে যেন সেটা ভেঙে যায়, সো দ্যাট রিইউজের যেন কোনো অপশনস না থাকে। তো এটা হচ্ছে লাইভ বার্ডের ক্ষেত্রে। আর প্রসেস বার্ড, যেটা প্রসেস বার্ডেরও একটা বড় ডিমান্ড আস্তে আস্তে মার্কেটে তৈরি হচ্ছে, কারণ আমরা তো দেশের বাইরে মূলত লাইভ বার্ড পাওয়া যায় না, প্রসেস বার্ডে যাওয়া হয়। তো এই কারণে সেটাকে মাথায় রেখে আমরা প্রসেস বার্ডটাকেও ফোকাস করছি। তো প্রসেস বার্ডের ক্ষেত্রে আমরা মানে বার্ডটাকে যখন প্রসেস করব পুরোপুরি হ্যাসআপ মেনটেন করে প্রসেস করব, সেটা একেবারে স্লটারিং স্টেজ থেকে শুরু করে দেন পর্যাপ্ত পরিমাণ আইসিং ইউজ করে যখন মুরগিটা ওপেন মানে বার্ডটা ওপেন হয়ে গেলে প্রসেস হওয়ার জন্য যে আমরা 5 ডিগ্রি নিচে রাখার চেষ্টা করব যেন নতুন কোনো ব্যাকটেরিয়াল লোড না আসে। দেন এবং যেই পানিগুলি ইউজ হবে প্রসেসের ক্ষেত্রে সেগুলি আমরা সব আরো ওয়াটার ইউজ করছি যেন ফরেন কোনো অবজেক্ট বা ব্যাকটেরিয়াল লোডটা যেন না আসে। এবং এটাকে যখন ফ্রিজিং এ হচ্ছে, ফ্রিজিংটা আমরা প্রপার ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজিং এ করছি, অ্যাটলিস্ট -40 ডিগ্রি এন্ড বিলো রেখে করার চেষ্টা করছি যেন যেই ব্যাকটেরিয়াল ইকোলাই বা অন্য যত ব্যাকটেরিয়াল আছে সেই ব্যাকটেরিয়াগুলি যেন কিল হয় বা ভাইরাসগুলি কিল হয় এবং ফার্দার যেন কোনো নতুন ব্যাকটেরিয়া বা ভাইরাস ইফেক্ট না করতে পারে। তো সেখান থেকে শুরু করে ফ্যাক্টরি থেকে ইভেন কনজিউমার লেভেল পর্যন্ত যখন আমরা পৌঁছে দিব সেটা আমরা প্রপার কোল্ড চেইন মেনটেন করেই পৌঁছে দিব তার ফুড মানে ডোর স্টেপ পর্যন্ত।
তো এই ব্যাপারগুলি আমরা মানে পুরোপুরি অ্যাসিওর করা, এবং এটা আমাদের মোটো অ্যাকচুয়ালি, যে মানে সেফ ফুড যেহেতু আমরা বলছি অ্যাসিওর করছি, এবং আমরা ইনশাল্লাহ কনজিউমারদের এরকম একটা ইয়েও দিব যে আমাদের মানে সর্ট অফ চ্যালেঞ্জ টাইপ, যে তারা যে কোনো রকমের টেস্টিং করতে পারবে আমাদের প্রোডাক্টটা নিয়ে। সো ওই কনফিডেন্স আমাদের মধ্যে আছে যে এতে কোনো অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু ইউজ হয়নি। তো এই আর কি। তো বেসিক্যালি তো এছাড়াও যদি প্রসেসিং বা আগের মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার কাছে, তো আমি মানে অলওয়েজ রেডি টু গিভ দ্য আনসার। তো এই আর কি, সবাইকে আমার অনেক ধন্যবাদ, আর কেজিএফ কে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। আমাদের তো একটা ব্যাকওয়ার্ডে চলে গিয়েছিলাম, তো কেজিএফ আবার সুযোগ করে দিয়েছে এটাকে নিয়ে কাজ করার জন্য। আমরা আসলে বছর দুয়ের আগে ট্রায়াল বেসিস কিছু প্রসেস বার্ড মার্কেটে দিয়েছি বেশ কিছুদিন, এবং আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স অত্যন্ত ভালো ছিল, এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্টের জন্য ফোন পাচ্ছি, কিন্তু বিকজ অফ আমাদের একটু ব্যাকফুটে চলে যাওয়ার কারণে প্রোডাকশনের কারণে দিতে পারছি না। তবে আমি খুব আশাবাদী ইনশাল্লাহ এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে মার্কেটে, এবং বাংলাদেশের জনগণতে উপকৃত হবে এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মাহবুব সাহেব, আপনার বিশেষ করে সেফ বার্ড সাপ্লাই বিষয়টা আলোচনার জন্য। তো এখানে আমার মনে হয় একটু আমরা কেজিএফ কে আবার আর একটা ধন্যবাদ দিতে পারি এই জন্যে যে আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। মাইকগুলো অফ করে দিলে, মাইক্রোফোন গুলো অফ করে দিলে পরে এটা আসবে না যদি আপনারটা চালান। আচ্ছা, প্রফেসর বজলুর রহমান। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, প্রফেসর বজলুর রহমান স্যার, ওই আমি আমার মাইক্রোফোন অফ করছি, আপনি যদি এই যে সায়েন্টিস্টদেরকে যে একটা ব্যবস্থা করা হয়েছে কেজিএফ এর এই পার্টনারশিপ প্রজেক্টের মাধ্যমে, যে সায়েন্টিস্টরাও রেমুনারেশন পাবে, এই বিষয়টা যদি একটু আনেন আর কি। থ্যাংক ইউ স্যার। আসলে উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের এইভাবে কাজ করে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে আইপিআর ইস্যুটা রিসার্চে বিশেষ করে এগ্রিকালচারে উপেক্ষিত ছিল, এবং আমি মনে করি বাংলাদেশে প্রথম এই উদ্যোগটা দিয়ে শুরু হচ্ছে। এবং আসলে কেজিএফ যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু আসলে ফ্রি কোনো টাকা না, এটা কিন্তু রিপেয়েবল টাকা আর কি, এটা কিন্তু রিসার্চ গ্র্যান্টও নয়। আমি এটা স্পষ্ট করতে বলতে চাচ্ছি, এটা আসলে এই উদ্যোগটা আমি চ্যালেঞ্জ আকারে নিয়েছি আমাদের বা প্রোটিন মার্ট অন্যরা। কারণ হচ্ছে যে আইপিআর ইস্যুটা বাংলাদেশের অনেক সায়েন্টিস্টের ধারণা নেই, গভর্নমেন্ট এটা নিয়ে কোনো ওয়ার্ক করে না করার কারণে নতুন টেকনোলজি আসতে পারে না, আর যদি আসেও সে মার্কেটে থাকতে পারে না। আইপিআর হচ্ছে যে ধরেন যে যারা ইনভেন্টর থাকবে বা যে ইনস্টিটিউট ডেভেলপ করবে এবং যারা ফান্ডার থাকবে, তারা যাতে কোনো টেকনোলজি ডেভেলপ হলে সেখান থেকে তারা, কারণ টেকনোলজি সেলেবল, বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশে প্রতি বছর কত টাকার মুরগির বাচ্চা আমরা আমদানি করতেছি, তারা সে আইপিআর তারা পাচ্ছে, বিদেশিরা পাচ্ছে, কিন্তু আমরা যখন লোকালি প্রডিউস করছি তখন কিন্তু আইপিআর ইস্যুটা উপেক্ষিত থাকতেছে, খামারিরা বেনিফিট হচ্ছে বা অন্যরা কে বেনিফিট হচ্ছে। তো সেখান থেকে আসলে যাওয়ার জন্য তো এখন আইপিআর কিভাবে সংরক্ষিত হতে পারে, এই কারণে আমরা এখানে আইপিআর এর যে ধারণাটা নিয়ে এসেছি, এটা আপাতত এটাকে আমরা গোপন আকারে রাখবো, ট্রেড সিক্রেট আকারে আমরা রেখে এই প্রোডাক্টটা বিক্রি করে সেখান থেকে আইপিআর আসবে, যে আসবে সেখানে একটা অংশ কেজিএফ নেবে, বিশ্ববিদ্যালয় নেবে আর কি। এবং যদি সাকসেস হয় তবে রিসার্চাররাও যাতে এখান থেকে বঞ্চিত না হয়, এই ধরনের একটা অপশন রাখা হয়েছে। এখানে দুইটা জিনিস আসবে, যে আইপিআর এর মডেল ইমপ্লিমেন্ট হবে, ইন এডিশন যে অন্যান্য রিসার্চাররা আমাদের এই মডেল যদি সাকসেস হয় তাহলে অন্য যারা বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করছে তারা আগ্রহী হবে যে আমরা একটা টেকনোলজি ডেভেলপ করলে যে টেকনোলজি থেকে আমরা কিছুটা হলো রিমুনারেশন পেতে পারি। এটা একটা থ্রাস্ট পয়েন্ট। এটা আর একটা হচ্ছে যে যেহেতু টেকনোলজি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, বিশেষ করে এগ্রিকালচার টেকনোলজি আপনি যেটা দেখবেন, ধানের জাত দেখেন, মুরগির জাত দেখেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস যদি প্রসেস হয় তাহলে কন্টিনিউয়াস ফান্ডিং এর ইস্যু থাকে, সেটা কিন্তু আমাদের দেশে একদমই উপেক্ষিত। অধিকাংশ প্রজেক্ট গুলো 2 বছর 3 বছর চলে। এবং আমি একটা কথা বলতে চাই, অবশ্যই কেজিএফ কে ধন্যবাদ, কেজিএফ এর সমালোচনা আমি করতে চাই, যে আজ থেকে 2 বছর আগে যদি এইটা সমাধান করা হতো, তাহলে আমি তো ধরে নিয়েছিলাম যে মুরগি আর রাখবো না, আমি ক্লোজ করে দেবো, এই প্রজেক্ট সম্পূর্ণ বন্ধ করে দেবো, আমি অন্য কাজে ঢুকে পড়বো।
যদি 2 বছর আগে দিত তাহলে মার্কেটে কিন্তু অলরেডি আমার ধারণা আমাদের যেমন আমরা বছরে কমপক্ষে 1 কোটি বাচ্চা আনতে চাই, 1 কোর ডিওসি বাচ্চা আমাদের এই এর মধ্যে আনতে চাই, সেটা আমরা কিন্তু অলরেডি এখন থাকতে পারতাম, যেটা আমরা পারিনি। আমরা অর্থাৎ রিসেট করে শুরু করতে হচ্ছে। এই জন্য এই বিষয়গুলো যারা ফান্ডিং বা ডোনার এজেন্সি আছেন তাদেরও চিন্তা করা দরকার আছে। যদি রিয়েলি টেকনোলজিকে যদি আসলে সেলেবল করতে হয়, এবং আমাদের দেখেন রাষ্ট্রেরও কিন্তু আছে যে আমরা মেধা সত্ত্ব বা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বাড়াতে হবে, আদারওয়াইজ আমাদের মতো রিসোর্সলেস কান্ট্রি কিন্তু আগাতে পারবে না। তো সে প্রেক্ষিতে আমরা আসলে দেখাতে চাচ্ছিলাম যে ইট ইজ পসিবল ইন বাংলাদেশ অলসো। সেই কারণে আমি এটা আসলে আইপিআর টাইপের টেকনোলজি কমার্শিয়ালাইজেশন প্রজেক্ট। এখন ইভেন এখানে বিশ্ববিদ্যালয়ের কিন্তু রোল আছে। বিশ্ববিদ্যালয় যদি সহায়তা না করে, বিশ্ববিদ্যালয় যদি এই কাজে যদি বুঝতে না পারে যে কাজের গুরুত্ব, তাহলে কিন্তু এই প্রজেক্ট সাকসেস করা যাবে না। তবে আমরা মনে করি যে সকল যারা স্টেক হোল্ডার আছে সবাই এই আঙ্গিকে বুঝে, কারণ যেহেতু আইপিআর ইস্যুটা একদমই নতুন। আগে ধারণা করা হতো যে এগ্রিকালচার একটা টেকনোলজি ডেভেলপ করা হয়েছে, এটা কৃষককে দেওয়া যাবে, কিন্তু বর্তমানে কিন্তু আসলে কোনো টেকনোলজি, ডিফাইন্ড টেকনোলজি কিন্তু কৃষকের হাতে সরাসরি যাচ্ছে না। এখানে অনেক ইন্টারমিডিয়েট আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে এখানে ধরেন প্রোটিন মার্টকে মুরগিটা দিয়ে দিলাম, প্রোটিন মার্ট কিন্তু ব্যবসা করবে, খামারিকে কিন্তু সে কম দামে দিবে না, সেক্ষেত্রে বঞ্চিত করা হবে। বঞ্চিত হবে বিশ্ববিদ্যালয়, বঞ্চিত হবে ফান্ডিং এজেন্সি, বঞ্চিত হবে রিসার্চাররা। আইপিআর যদি সেটেল করা যায় তাহলে এই লভ্যাংশ ডিস্ট্রিবিউটেড হতে পারে, যাতে সবাই আসবে। কিন্তু যেহেতু আমাদের দেশে এই ধরনের ছিল না, এই জন্য আমরা এটাকে মনে করি যে বাউ চিকেনের মাধ্যমে, যেমন বাউ চিকেন বাংলাদেশে একমাত্র প্রথম বিট যেটা মাংস উৎপাদনকারী উপজাত আর কি, যেটা স্ট্রেন, যেটা হাইলি কম্পিটিটিভ, এবং এর মাধ্যমে আইপিআর ইস্যুটাও সেটেল হবে। বাংলাদেশি রিসার্চাররা আরো রিসার্চ ইনস্টিটিউশন গুলো আরপিআর এর দিকে মনোযোগী হবে। এটা স্যার আইপিআর বিষয়টা যদি বলি আর কি। আমার মনে হয় যে আইপিআর এর আলোচনাটা বেশি হয়ে যাচ্ছে আমাদের আজকের বিষয়বস্তুর সাথে। আইপিআর ইস্যুটা অতটা থ্যাংক ইউ। আমি মনে হয় একটু সেফটি ইস্যুটা একটু স্যার বলবো স্যার। আমাদের হাতে সময় নাই, আমি স্যার 2 মিনিট 3 মিনিটে সেফটি ইস্যুটা বলবো। আসলে আমাদের পার্টনার অর্গানাইজেশন প্রোটিন মার্ট বলে ফেলেছে স্যার, আপনারা যদি লক্ষ্য করেন, খাদ্যের সেফটি ফার্ম টু ফর্ক বলি স্যার আমরা, অর্থাৎ যে যেখানে খামারি থেকে উৎপাদন হচ্ছে এবং ভোক্তার মুখে যাওয়া পর্যন্ত কিন্তু সেফটি নির্ভর করে। সেফটির যে 3টা ইস্যু আছে, এজন্য এখানে কোনো স্টেপে যদি কোনো কিছু অবহেলা ঘটে বা সেফটি যে কোনো স্টেজে কিন্তু সেফটি ব্যাহত হওয়ার সুযোগ রয়েছে। আমরা দেশীয় জাত দিচ্ছি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আমাদের আবহাওয়া উপযোগী। সুতরাং এই মুরগিগুলোতে আমরা দীর্ঘদিন ধরে পালনের অভিজ্ঞতা থেকে বলতেছি যে ভালো ম্যানেজমেন্ট থাকলে অ্যান্টিবায়োটিক কক্সিডিওস্ট্যাট ছাড়াই কিন্তু সম্পূর্ণরূপে পালন করা যাচ্ছে। এটা আমাদের রেজাল্ট স্যার। এই রেজাল্টটাকে এখন যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, তখন সেখানে আমরা প্রোটিন মার্টকে বলতেছি আমাদের এই যে রেজাল্টটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন। এটা একটা পার্ট, জেনোটাইপে একটা পার্ট, এরপর আছে ফিড ম্যানেজমেন্ট আছে, সেগুলো কিন্তু কন্ট্রোল ইস্যু আছে। কারণ অনেক লোকই যদি রাতের অন্ধকারে গোপনে যদি এই ধরনের কাজ করে থাকে তার মুরগির উৎপাদন বৃদ্ধি করার জন্য, তাহলে কিন্তু সেখানে সেফটি ব্যাহত হবে। এর জন্য প্রোটিন মার্ট যেটা করবে, এখানে ট্রেসেবিলিটির পাশাপাশি কেমিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট রাখা হয়েছে, যাতে ফাইনাল প্রোডাক্টে মাইক্রোবিয়াল কোয়ালিটি বা অন্যান্য ক্ষতিকর দ্রব্যের উপস্থিতি নিশ্চিত করা যায়। নিশ্চিত হওয়ার পরে কনজিউমারের কাছে যাবে। কনজিউমারের কাছে গেলে, ইভেন কনজিউমারের কাছে পৌঁছা পর্যন্ত এই পথটাকে মসৃণ করার জন্য আমরা বার্ডগুলোকে ট্যাগিং এর আওতায় আনতেছি। কারণ ধরেন আপনি বাউ চিকেন বাজারে নিয়ে গেলেন আমাকে, কারণ আমি এর আগে যখন বিভিন্ন জায়গায় কথা বলেছি তখন বলেছে আপনি মুরগি চিনবেন কিভাবে, বা অন্য লোকে বাউ চিকেন বলে যদি সে কাউন্টারফিট প্রোডাক্ট বিক্রি করে সেটা কিভাবে প্রতিরোধ করবেন, বা আপনি একটা সেফ তৈরি করলে অন্যজন বলবে তারটাও সেফ, বা মিক্স করে বিক্রি করতে পারে, মিক্সড করতে পারে। তো এই কারণে আমরা ট্রেসেবিলিটি এবং ট্যাগিং এর ইস্যুটা আসতেছে। আমাদের প্রত্যেকটা বার্ড কনজিউমারের কাছে যাবে এটা ট্যাগ আকারে, এবং এই ট্যাগ কিন্তু অলরেডি আমাদের আমরা ডেভেলপ করেছি এবং এটা কাউন্টারফিট প্রতিরোধ করবে। প্লাস কোনো কনজিউমার যদি মনে করে যে এই যে মুরগিটা আমি খাচ্ছি, এই মুরগিটা জন্ম কবে হয়েছে, কোন খামারে পালন করা হয়েছে, কি ফিড দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সে ওয়েবের মাধ্যমে, মানে যেহেতু ট্রেসেবল করব, সে একটা মোবাইল ফোন বা ওয়েবসাইটে ঢুকে চেক করে দেখতে পারে যদি তার মনে হয়। এইভাবে স্যার নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ ইভেন ফিডে, কারণ আমাদের মুরগির যে নিরাপত্তা ব্যাহত হয় কিন্তু ফিডে, ফিডটাও কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারার নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ফর্মুলেটেড ফিডের মাধ্যমে আমরা নিশ্চিত করতেছি। তো এখন কোশ্চেন আসছে যে অনেক লোকই আছে যারা ট্রেসেবল প্রোডাক্ট চায় না। এই জন্য আমি স্যার এখানে হয়তো শো করতে পারতাম, আমাদের এই মডেলেও আছে একটা অংশ ট্রেসেবল ছাড়াই যাবে। সেটা কি, যেটা সাধারণ খামারিরা, বর্তমান যে পোল্ট্রি প্রোডাকশনে অনেক খামারি আছে
তাদের মাধ্যমে যাবে, তারা কিন্তু এটা ট্রেসেবল আকারে যাবে না। সুতরাং ওটার সেফটির ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু বাউ চিকেন সেটা নন ট্রেসেবল আকারে মার্কেটে আসবে। এইভাবে স্যার সেফটির যে ফাঁকগুলো আছে স্যার, যে সেফটি ব্যাহত হতে পারে, সেই ফাঁকগুলো বন্ধ করার জন্য মডেল আকারে প্রোটিন মার্টের সাথে আমরা জেনোটাইপ টু মানে মাউথ আর কি, যে কনজিউমার পর্যন্ত টোটাল চ্যানেলটাই স্যার আমরা কন্ট্রোলের মাধ্যমে এটা একটা মডেল দাঁড় করার চেষ্টা করছি স্যার আমরা। তা আমার মনে হয় আমাদের ট্রায়ালও হয়েছে এর আগে, এই ট্রায়ালের ভিত্তিতে আমরা এখন প্রোডাকশনে যাব। মাস প্রোডাকশনের জন্য আমরা দুইটা ধারায় রাখতেছি, একটা হচ্ছে ট্রেসেবল, একটা হচ্ছে নন ট্রেসেবল। নন ট্রেসেবল হচ্ছে সেগুলোতে কেউ যদি মনে করে ওগুলো দায়িত্ব স্যার আমরা নিব না, কিন্তু বাজারে বাউ চিকেন থাকবে, ওগুলো হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে না। কিন্তু ট্রেসেবল যে মনে করে যে আমি প্রিমিয়াম প্রোডাক্ট চাই, নিরাপদ প্রোডাক্ট চাই, সেটা এটা ইনশিওর করে দিব স্যার আমরা। থ্যাংক ইউ প্রফেসর বজলুর রহমান। আমাদের হাতে আর সময় নাই, মাগরিবের আজান হয়ে গেছে। তো এখানে অনেক ধরনের প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আলোচনার মাধ্যমে চলে এসেছে। অনেকেই বলছেন যে এটা কি সারা বাংলাদেশে পাওয়া যাবে কিনা, তো সেটা অবশ্য আমরা এখনো এনশিওর করতে পারবো না, যেহেতু আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। এখন শুধুমাত্র আমরা বিইউতে করছি এবং সম্ভবত কিছু আমাদের কন্ট্রাক্ট ফার্মারের মাধ্যমে এটা তৈরি হবে। তারপরে হয়তো আল্লাহ চাইলে আমরা আরো বেশি দূর এগিয়ে যেতে পারবো। তো এই মুহূর্তে আমরা সব প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে পারছি না। তো আমাদের চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, আমাদের শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যার, উনি বিষয়ের উপরে এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করে এটা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন বলে আমি তার কাছে মাইক দিচ্ছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর কমরউদ্দিন। আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএইউ এর প্রফেসর সাহেবদের, যারা আসলে এটাকে উদ্ভাবন করেছেন এটার জন্য, এবং আমাদের দেশে একটা নতুন একটা জাত নিয়ে আসার জন্য, এবং যেটা বিশেষ করে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে এই বর্তমানে যে সামাজিক অবক্ষয়ের সময়ে যেখানে খাদ্যদ্রব্য অনিরাপদ হয়ে যাচ্ছে, সেই জায়গায় এমন একটা জাত নিয়ে আসা যেখানে অ্যান্টিবায়োটিক ছাড়া উৎপাদন করা সম্ভব, এবং মানে আমাদের বিশেষ করে অ্যান্টিবায়োটিক এবং ক্ষতিকারক যে ওষুধগুলো কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো ছাড়াই উৎপাদন করা সম্ভব হবে। এটা একটা আমাদের জন্য আশার বাণী, যে কারণ আমরা খালি উৎপাদনে বৃদ্ধি চাই না, আমরা নিরাপদ ভাবে উৎপাদন চাই, নিরাপদ খাবার চাই। ফলে দুইটা উদ্দেশ্য যখন এক জায়গায় মিশছে, সেখানে আমাদের জন্য আশার বাণী। এবং প্রফেসর সাহেবদেরকে এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এটাকে ফান্ড করার জন্য ইনিশিয়ালি বিআরসি, পরবর্তীকালে কেজিএফ কে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আশা করছি যে আপনাদের এই সহায়তা থেকে যাবে। আমি এটাই গুরুত্বপূর্ণ, এবং এইখানে যে এটা রাইন ফার্মা না রেইন ফার্মা, কোনটা উচ্চারণ ঠিক হচ্ছে আমি জানি না, রেইন ফার্মা না, যাই হোক, হোয়াটএভার, যে বাবু চৌধুরী সাহেব এবং আমাদের ওনার নামটা ভুলে গেলাম, তো আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই জিনিসটা কৃষকের ভোক্তার কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন, আর বিশেষ করে ট্রেসেবিলিটি সহ এটাকে আনার চেষ্টা করছেন। এইখানে একটা জিনিস যে আমাদের ডক্টর শামসুল আলম সাহেব তুলেছিলেন, যে এই যে বর্তমান যে প্রচেষ্টাটা আছে, যদিও এখনো ক্ষমতাও আমাদের কম, আপনাদের কম, এই প্রচেষ্টাটা শুধু শহর কেন্দ্রিক আসলে গ্রাহকদের জন্য হয়ে যাচ্ছে কিনা। আমাদের প্রয়োজন আসলে, যেহেতু আমাদের সারা দেশের মধ্যেই মুরগি মাংস বিক্রি হচ্ছে, উৎপাদন হচ্ছে এবং বিক্রি হচ্ছে, আমাদের চেষ্টা করা যেতে সিস্টেম ডেভেলপ করা, যাতে করে শুধু শহরের কতিপয় ভোক্তাই শুধু বেনিফিটেড না হয়, সবাই যাতে গ্রামে গঞ্জে যেখানেই মুরগির মাংস যারা ব্যবহার করছে সবাই যাতে উপকৃত হয়। প্লাস আমার একটা নিজস্ব প্রশ্ন থেকে গেল, এখন আর কথা বলার প্রয়োজন নেই, যে এইটা যদি কেউ ফ্রি রেঞ্জ উৎপাদন করতে চায়, আমাদের গ্রামগঞ্জে হয় এখনো দেশি মুরগি, যেগুলো বাজারে দেশি মুরগি নামে বিক্রি হয় কিন্তু হয়তো তার মধ্যে ভেজাল আছে, সেগুলো ফ্রি রেঞ্জ অনেকটাই থাকে। সেটাও আসলে এফিসিয়েন্সিটা কি আমাদের দেশীয় যে সমস্ত জাত আছে তার সঙ্গে কম্পারেটিভলি, এটা রোগ বালাই এবং ফুড কনভার্সন রেশিও যেগুলো বলছেন সেগুলো সম্বন্ধে একটু প্রশ্নটা আপনার থেকে গেল, যদি হয়তো উত্তর আছে, আর না থাকলে আপনাদের গবেষণায় এটাকে নিয়ে আসবেন। আমি আজকে আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবং
কমরুদ্দিন সাহেবকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আজকের এটাকে মানে আয়োজনটা করার জন্য এবং সঞ্চালন করার জন্য। আর যারা আমাদের সঙ্গে আছেন চিরদিনের মতো তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি যে যারা আজকে এখন থাকতে পারেননি তারাও আমাদের এই ভিডিওটা পরবর্তীকালে দেখবেন। আর উদ্যোক্তাদেরকে আর একবার ধন্যবাদ দিয়ে আপনাদের সাথে সবাই কল্যাণ কামনা করে আমরা শেষ করছি। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পিসএফ ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার আপনাকে এবং আমাদের এখানে অংশগ্রহণকারী সবাইকে। আজকের অনুষ্ঠান আমার মনে হয় এখানে শেষ করছি। আমাদের আতাউর রহমান মিটন ভাই কি কিছু বলবেন নাকি না? কলকাঠি তার কাছে বলে অফলাইন যাওয়ার জন্য যেতে পারি। হ্যাঁ, অফলাইন নিতে হবে। মিটন